আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথাটা এর আগে আরেকজন একটু অন্যভাবে বলেছিলেন, একটু ডিফারেন্ট ভাবে বলেছিলেন। আপনাদের মনে আছে না, ওই যে আনিস আলমগীর যে এক টকশোতে বলেছিল যে ওই ইউনূসের বাড়ি ঘর কি কেউ চেনে না, গ্রামীণ ব্যাংক এগুলো কি ইট পাথর সব ঠিক থাকবে। সত্যিকার অর্থেই তো এটা এখন যা হচ্ছে, তারেক রহমান সরকার দিয়ে যদি ডক্টর ইউনূস তার উপদেষ্টার একটা শেল্টার পেয়েই থাকে, অথবা আমেরিকার মধ্যস্থতায়, আমেরিকার শর্তে বা ভারতের শর্তে ইউনূস সরকারের লোকজন এখন পর্যন্ত তাদের গায়ের লোম কেউ টাচ না করে থাকে, কিন্তু এই বাংলাদেশে কি অবস্থায় চলতে থাকবে? ইউনূস যেভাবে এই দেশটায় শাসন করে ডুবিয়ে গেছে এবং যে কষ্ট মানুষকে দিয়েছে, যে অপশাসন করেছে, যে অন্যায় করেছে, এগুলোর কি কোনো প্রতিদান হবে না? আমরা মবের বিপক্ষে, বাট শাস্তির তো পক্ষে। তো আনিস আলমগীরের ওই কথা বলার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। বাট এখন এখন দিন একটু বদলেছে না? এখন যদি আনিস আলমগীর এই কথা বলে, তাহলে কি তাকে জেলে যেতে হবে? জেলে যেতে হবে না। ইউনূসের সাঙ্গপাঙ্গরা, ওই দেখলেন না সংসদে আজকে বিএনপির এমপি দাঁড়িয়ে বলছে যে বহু তো 18 মাস আরাম করছেন, এখন কি কষ্ট লাগে? সেই আরামের দিন তো অন্তত শেষ হয়েছে। মানে যা ইচ্ছা তাই করবো, মন চাইলেই উপদেষ্টার বাড়িতে ঢুকে পড়বো, প্রধান উপদেষ্টার ঘরে ঢুকে পড়বো, আর প্রধান উপদেষ্টাও ভ্যাং ধরে বলবে আমি কিন্তু পদত্যাগ করিব, বাবুরা তোমরা একটু কান্দো আমার জন্য। এই দিন তো আর এখন নাই। যা হচ্ছে আমাদের সামনে দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটি আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেদাই খান পান্না। তিনি বলেন, মব হবে তার উপর, মব হবে তার উপর, ইউনূসের উপর মব হবে। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখবো? কোথায় মব হয়নি? মসজিদে মব হয়েছে, মাদ্রাসায় মব হয়েছে, স্কুল কলেজে মব হয়েছে। এক একটা শিক্ষকের কান্না, এই বাংলাদেশে এই কান্নার রোল কি কোনোদিন থামবে? এগুলো ফিরে আসবে না শক্তি হয়ে? আচ্ছা, জেদাই খান পান্না বলেন, ইউনূসের মতো লোক এই দেশে শাসনভার গ্রহণ করেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। সে বলে গেছে আমার কাছে শুধু লোকে চায়, কোথায় সে আসে না কেন দেশে? ইউনূস মবের ভয়ে দেশে আসছে না বলেই জেদাই খান পান্নার ধারণা। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে, এটা ক্ষোভের কথা। আমাদেরও তাই, মব আমরা চাই না, কিন্তু ইউনূসকে দেখলে এই দেশের মানুষ অন্তত থুতুরা তো ছিটাবে। গায়ে হাত না তুলুক, তার চুলগুলো ছিঁড়ে না তুলুক, থুতু তো অন্তত ছিটাবে। ক্ষোভের কথা বলতেছি, হইলে পরে ওদের উপরে হবে। ক্ষোভ থেকেও তো হতে পারে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নানান ভাবেই হতে পারে। এগুলো, এই যে যেটা এখান পান্না কথাটা বলেছেন, এর কিন্তু মব হয়ে যাওয়ার সামিল। মানে ইউনূসকে পাইলে পরে দেশের মানুষ কি করবে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে পায়? মানে এখনকার সরকারও তো ডক্টর ইউনূসের প্রশাসনের সাথে যে কোনো ভাবে একটা লিয়াজোর মাধ্যমে সরকার। এই সরকারের সময় ডক্টর ইউনূসের বিচার আচার আশা করে লাভ নাই, কারণ হচ্ছে যেহেতু তাদের এই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অপকর্ম যেটা আমেরিকার সাথে চুক্তি, বাণিজ্য চুক্তি, এই চুক্তিটাই এই সরকার এন্ডোর্স করে। এই চুক্তি তো এই সরকার মেনে নিয়েছে। সরকারের এই গার্ডস আছে কিনা, এটাই তো অনেকের কাছে প্রশ্ন, যে ইউনূসের যে অসম চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এই অসম চুক্তি ছুঁড়ে ফেলে দিবে। ফলে এই সরকারের সময় হয়তো ইউনূসের উপদেষ্টা বা ইউনূসের অপকর্মগুলোর যদি বিচার হতো, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এতদিনে কোনো একটা প্রক্রিয়া শুরু হয়ে যেত। ইউনূস তো পরে। সুতরাং ভবিষ্যৎ কি হবে, কতটুকু অন্ধকার আছে ইউনূস এবং তার চেলা চামুন্ডার, এইটা বোধহয় কিছুটা আঁচ করা যায় জেদাই খান পান্নার বক্তব্য থেকে। বদিউর রহমান একজন অবসরপ্রাপ্ত সচিব, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। ওনাকে দেখে এবং ওনার কথা শুনে ওনাকে প্রগতিশীল মনে হয়। ভারিক্কি চালে আমলার মতো কথা বলেন, এবং তিনি, তার থেকে যা জানা যায়, তার কথাবার্তা শুনে তিনি একজন জনপ্রিয় টক শো ব্যক্তিত্ব। এখন তিনি বোধহয় আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশনও চেয়েছিলেন, বা আওয়ামী লীগের নমিনেশন কিনেছিলেন কয়েকবার। তো এইরকম একজন আমলা, যাকে আমরা সমাজের অগ্রসর মানুষ ধরে নিতে পারি,
তার ভাষ্য মতে তিনি যেদিন জুলাই জঙ্গিদের, এই সব আত্মস্বীকৃত আত্মঘাতী জঙ্গিদের, হাসনাত, নাহিদ, সার্জিস, এরা যেদিন এদের এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করে মানিক মিয়া অ্যাভিনিউতে, তিনি নাকি ওটা দেখার জন্য ওদের অনুষ্ঠান যখন শুরু হবে তারও আধা ঘন্টা আগে গিয়ে তিনি ওখানে হাজির হয়েছিলেন। এই বদিউর রহমানের ভাষ্য মতে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন তরুণরা কি করে, এবং তিনি তৃতীয় শক্তি চাইতেন, অর্থাৎ খালেদা জিয়া, শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতিতে। এগুলো ঠিক আছে, উনি চাইতে পারেন। এখন তো উনি নিশ্চয়ই এই জঙ্গিদের ব্যাপারে ওনার বোঝা যায় যে উনি এখন আর জঙ্গিদের প্রতি ওনার সেই মোহ নাই। যে জন্য আমি প্রশ্নটা উত্থাপন করলাম সেটা হলো, যদি বদিউর রহমানের মতো একজন মানুষ, যাকে আমরা প্রগতিশীল মনে করি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মনে করি, তিনি যদি এই জুলাই জঙ্গি উত্থানকালে এটা যে একটা জঙ্গি উত্থান ছিল সেটা বুঝতে না পারেন, এবং এরা যে রাজনৈতিক দল গঠন করেছে এটা যে আত্মঘাতী জঙ্গিদের একটা দল, এবং এদের বাংলাদেশে ওরা যে অপরাধ করে ফেলেছে সেই অপরাধ থেকে ওদের বিভিন্ন রকমের যে বেঁচে যাওয়ার, অর্থাৎ সার্ভাইভালের যে প্রশ্ন, তারই বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া ছিল এই এনসিপি পার্টি গঠন, এটা যদি বদিউর রহমান বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের আরো যেসব সাধারণ মানুষ এই জুলাই জঙ্গি উত্থানটাকে বুঝতে পারেনি, তাদেরকে আমরা কি দোষ দিব? হ্যাঁ, এইখানে যারা জুলাই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে জেনে শুনে, যেসব পাকিস্তানি সেকুলার, মতিউর রহমান, মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, নুরুল কবির, বা এইভাবে আরো যত আছে, সেই মরে যাওয়া বদরুদ্দিন উমর, এদের কথা বাদ দিলাম। তারা তো জেনে বুঝেই এটা সহযোগী হয়েছে শেখ হাসিনার প্রতি তাদের ঘৃণার কারণে। কিন্তু বদিউর রহমানের মতো মানুষরা যখন, তাদের যত এত লেগে যায়, এত দেরি হয় বুঝতে, এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, হ্যাঁ, সেই সন্ত্রাসীরা রাজনৈতিক দল করবে সেটা দেখার জন্য উনি আধা ঘন্টা আগে গিয়ে ওইখানে বসেছিলেন। কি নিবিড় মনোযোগ, কি কৌতূহল না! আশা করি উনি মিথ্যা বলছেন না। সত্য যদি বলে থাকেন, আমার হাসি আটকাবো কিভাবে বলুন? এটা কত করুণ একটা দশা বাংলাদেশের সমাজের। তারা কিন্তু এটা যে একটা পরিপূর্ণ রূপে জঙ্গি উত্থান ছিল, তারা সেটা কিন্তু বুঝতে পারেনি। আবার ধরুন, এই যে হাদি নামে যেই আত্মঘাতী সন্ত্রাসী, যাকে এই দুইজনের একজন মেরেছে, হয় ইউনুস মেরেছে নাইলে জামাতের শফিক, অর্থাৎ এদের আয়োজনে তো হাদিকে খুন করা হয়েছিল। এই হাদি নিয়ে কথা বলতে গিয়ে লাল বদর ছিল বা আধা লাল বদর ছিল, এখন ইউনুসের সমালোচনা করে যে তুষার, ডাক্তার তুষার ছেলেটা, সে বোধহয় কেঁদেছিল হাদির কথা বলতে গিয়ে। দেখুন, এখনো বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের চোখ দিয়ে সবকিছু দেখছে, ফলে এই জিনিসটা তারা বুঝতে পারছে না যে হাদি নামে যেই জঙ্গিটাকে ইউনুস মেরে ফেললো, যার মৃতদেহ সিঙ্গাপুরে পাঠালো, এবং পাঠিয়ে ইউনুস প্রমাণ করলো যে ইউনুস যে শুধু খারাপ মানুষ তা না, সে যে কত বড় ধুরন্ধর একজন মানুষ, কিভাবে সে এটাকে ম্যানেজ করেছে এটাও কিন্তু তার প্রমাণ। কিন্তু হাদি কি রিপ্রেজেন্ট করে? হাদি বাংলাদেশ সমাজের সবচেয়ে একটা করুণ এবং দুঃখজনক অধ্যায়কে রিপ্রেজেন্ট করে। সেটা কি? সেটা হলো গোটা বাংলাদেশ সমাজটা একেবারে আপনার বঙ্গবন্ধুকে খুন করার পর থেকে, এবং বিশেষ করে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর থেকে কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, তার একটা রিপ্রেজেন্টেশন হলো এই হাদি। গালিগালাজ তো আছেই, তার যে সাংস্কৃতিক, তার যে আপনার সব মিলে, তার যে নিজে যে সে যে পরিমাণ জঙ্গি ছিল, তার জন্য যখন আপাত ভদ্রলোকরা এই তুষারের মতো ছেলেগুলা যখন কান্নাকাটি করে টেলিভিশনে এসে, তখন তো পুরো বাংলাদেশের জন্য আপনার
আপনার করুণা হওয়া ছাড়া আর কিছু নাই। এই দেশটা যে ধ্বংস হয়ে গেছে, মানে এই দেশটা যে সব দিক থেকে একটা 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 মানে আবর্জনের স্তূপে বসে গেছে, এইটা বুঝতে তো আর কোনো অসুবিধা নাই। তবে কিছু কিছু এখন ব্যাখ্যা করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই তুষার বা প্রথম আলোর যে আনিসুল হক, ওই ছেলেটা যে গল্প উপন্যাস লেখে, এরা আবার আব্দুল্লাহ আবু সাইদের সৃষ্টি। সে আব্দুল্লাহ আবু সাইদ কি আজকে প্রমাণিত হয়ে গেছে, এ একটা পাকিস্তানি সেকুলার। এ একটা ভালো কাজ করেছে, অবশ্যই মানুষ তার মাধ্যমে ভালো ভালো বই হাতে পেয়েছে। আমি নিজেও এক সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়মিত যেতাম, আমি সেখানকার মেম্বার ছিলাম, আমি সেখানে অনেক বিদেশি বই পড়েছি। সেই প্রশংসা তো করতে হবে, কিন্তু তার আড়ালে দেখা গেছে যে এই আব্দুল্লাহ আবু সাইদ, সেও কিন্তু একজন পাকিস্তানি হিসাবে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে একজন ধ্বংসকারী হিসাবে কিন্তু নীরবে নিভৃতে কাজ করে গেছে। এবং তারই প্রোডাক্ট হলো এই 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 তুষার, বা এই যে যারা যারা কান্নাকাটি করছে, আনিসুল হক, এমনকি আমাদের ফরেন সেক্রেটারি ছিল নিজারুল কায়েস। নিজারুল কায়েসি বা এত কৃত্রিম মানুষ, মানে কৃত্রিম অকৃত্রিমের মিশ্রণ কেন, এখন এটা কিন্তু এই আব্দুল্লাহ আবু সাইদকে বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। কারণ এই নিজারুল কায়েসের প্রশংসার পঞ্চমুখ ছিল আব্দুল্লাহ আবু সাইদ। অনেকেই এদেরকে আমরা কিন্তু ধরতে পারিনি সমাজে, এরা যে আসলে ভালো কাজের আড়ালেও এরা যে ক্ষতিকারক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বিরোধী লোক ছিল, সেগুলো এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। রুদ্র সাইফুল নামে একজন সাংবাদিক বেশ বড় একটা প্রবন্ধ লিখেছে এর ব্যাপারে, আব্দুল্লাহ আবু সাইদের ব্যাপারে। আপনারা কেউ কেউ পড়েছেন, যা হোক, কথা বাড়াতে চাই না। কিন্তু আমাদের ওই জায়গাটা আমরা বুঝতেই পারলাম না যে জুলাইতে যে জঙ্গি উত্থানটা হলো, এটা এরা এই বদিউর রহমানের মতো মানুষ, কিংবা এই তুষার, বা পরে আরো যারা ভোল পাল্টেছে, বা যাই হোক, সেটা নিন্দার দৃষ্টিতে বলবো না, আনিস আলমগীর বা আরো কিছু আছে, এদেরকে দেখলেও হাসি পায়, মাসুদ মাসুদ মাল, মাসুদ কামাল, এরা সবাই মোটামুটি জুলাই জঙ্গিদের একটু একটু সমালোচনা করতে শুরু করে। অনেকেই করেছে, এদের অনেককে আবার ইউনূস আটক করেছিল, কিন্তু এখনো কলিমুল্লাহকে কেন আটকে রেখেছে, অধ্যাপক কলিমুল্লাহকে, এটা আমার বুঝে আসে না। কারণ সেই লোক তো আর একই একই অবস্থায় আটকা পড়েছিল, তাকে কিন্তু এখনো কিন্তু জেলে আটকা রেখে গেছে, আশা করি তাকে মুক্তি দেওয়া হবে। এরা সবাই কিন্তু জঙ্গি উত্থানের পরপর জঙ্গিদের ব্যাপারে কিছু কিছু কথা বলা শুরু করেছে। তবে বেশিরভাগই কিন্তু আমরা ধারণা করি ইউনূসের কাছ থেকে কোনো কিছু না পেয়ে কিন্তু এরা জুলাই জঙ্গিদের বিরোধিতা বা তাদের একটু একটু স্বরূপ উন্মোচন করতে চেয়েছে। এদের কথা বললাম না, কিন্তু আমার কাছে বদিউর রহমানকে একটা উৎকৃষ্ট উদাহরণ মনে হয়, যে যার এত সময় লাগলো এই জুলাই জঙ্গি উত্থানটা বুঝতে, এবং যিনি একজন ভালো আমলা হিসাবে পরিচিত, সত্য অবশ্যই ওনাকে দেখে, ওনার কথাবার্তা শুনে, ওনার জীবনযাপন দেখে আমার ওনাকে সৎ মানুষ হিসাবে মনে হয়েছে। এবং একজন সৎ আমলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শুধু তবে আমলাতন্ত্রের তো আর বাংলাদেশে আমরা কেউ শ্রদ্ধা করি না। আমি নিজেও একজন আমলা বলতে পারেন, আবার হয়তো চাকরিতে ফিরে যেতে পারি শেখ হাসিনার সরকার আসলে। সেই দিক থেকে আমি নিজেও আমলা, কিন্তু আমলাতন্ত্রের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই। তবে সেটা কোনো একটা ভিডিওতে বলবো। আজকে যেটা বলতে চাই, দেখেন, এই বদিউর রহমানরা যারা মানে যেই ধীর গতিতে এই জুলাই জঙ্গি অভ্যুত্থানকে বুঝেছেন, সেই আমলাদের নিয়ে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে এত উন্নত করলো মাত্র 17-16টা বছরে, এটা কিন্তু ভাবতে অবাক লাগে। আজকে জুলাই জঙ্গি উত্থানকে যত আমি বিশ্লেষণ করি, তত আমার শেখ হাসিনার প্রতি আমার যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা কিন্তু বেড়ে যায়। সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা স্থবির একটা, মানে আমি এই এই ভিডিওটার শিরোনাম দিয়েছি গন্ডারের চামড়া দিয়ে জুলাই জঙ্গি উত্থান অনুধাবন। অর্থাৎ যে জায়গায় সবকিছু এত ধীর গতিতে চলে, যাদের বোধ বুদ্ধি এত ধীরে ধীরে কাজ করে, সেখানে শেখ হাসিনা যে বাংলাদেশটাকে এত উন্নত করলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা মিরাকল। কিন্তু সেই উন্নতির বাংলাদেশটাকে কিন্তু ইউনূস ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান একটা স্থবিরতার মধ্যে ধরে রেখেছে, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আবার দ্রুত এটা বুঝতে পারছে। অর্থাৎ আমরা যেসব খবর পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, যে এই এই জুলাই জঙ্গি উত্থান যে কত বড় একটা প্রহসন ছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে বেকুব বানিয়ে জঙ্গিরা দেশটাকে দখল করে নিল, এটা কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ এখন বুঝতে পারছে। তারা কিন্তু এখন শেখ হাসিনা ছাড়া আর কিছু চিন্তা করছে না।
এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ 24-এর জুলাই জঙ্গিদের জন্য এবং 24-এ যারা এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছিল তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। এবার কিন্তু এসপার ওসপার হবে। কারণ আমরা দেখেছি যে এই জঙ্গিদের আমরা এত খারাপ বলি কেন? আমাদের তো জঙ্গিবাদের সাথে এত খারাপ সম্পর্ক নর্মাল সম্পর্ক হতে পারতো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিবাদকে যেভাবে দেখে, ভারত যেভাবে জঙ্গিবাদকে দেখে, আমরা সেভাবে দেখতে পারতাম। অর্থাৎ একটা কিন্তু আমাদের সম্পর্কটা অতটা জঙ্গিবাদের সাথে স্বাভাবিক করা যাবে না। কারণ হলো এই জঙ্গিবাদটাই, এই মৌলবাদীরাই আবার আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। অর্থাৎ জঙ্গি মৌলবাদীরা পৃথিবীর অন্যান্য দেশের জন্য, যেখানে আপনার সৌদি আরবের জন্য বা মিশরের জন্য যে সে যদি শত্রু হিসাবে যদি আপনার 50 হয়, আমাদের জন্য শত্রু হিসাবে 100, কারণ সে আবার আমাদের মুক্তিযুদ্ধেরও শত্রু। এই শত্রু বাহিনী এবার কিন্তু আসলে এসপার ওসপার হবে। বাংলাদেশের সমস্যা কিন্তু একটাই, আমরা কিন্তু এখনো এই বাংলাদেশের সমস্যাটা সবার মানে যারা বোঝেন তাদের ভেতর থেকে কিন্তু সমস্যাটা উচ্চারিত হচ্ছে না। বাংলাদেশের সমস্যা ওটাই যে বাংলাদেশ ওই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তিতে বিভক্ত। বিপক্ষে শক্তিদের পরিচালনা করে জঙ্গি মৌলবাদীরা। এরা 75-এ বঙ্গবন্ধুকে খুন করে আপনার একবার মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আবার 2024-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকবার কিন্তু ওরা 71-এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করলো। তা আমরা কি ওদেরকে বারবার এইসব প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব? এবারে তো মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে যে না, আর বারবার আরেকবার এদেরকে পরাজিত করার সুযোগ করে দেয়া যাবে না। ফলে সেইভাবেই কিন্তু সব ব্যবস্থা এখন হবে। আপনারা এটাই দেখবেন, একটু অপেক্ষা করুন। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই জিনিসটা খুবই আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং সংশয় প্রকাশ করা হচ্ছে, সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটাকে আপদ মনে করা হচ্ছে, বিপদ মনে করা হচ্ছে। দেখেন, যতই সমালোচনা আলোচনা করি না কেন, দেশটা কিন্তু আমাদের সবার। দেশটা আপনারও, দেশটা আমারও, দেশটা রফিক ভুইয়ারও, দেশটা যারা এখানে দেখতেছেন বাংলাদেশি নাগরিক তাদের সকলের। দেশটাকে যখন জঙ্গিবাদের তালিকায় নেওয়া হয়, কয়েকদিন আগে বাংলাদেশকে বলা হচ্ছে 10টি খাদ্য অনিরাপদ দেশের তালিকার মধ্যে বাংলাদেশের নাম। এটা যেমন বিপজ্জনক, তার চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে এই যে বিমান বাহিনীতে জঙ্গিদের খোঁজ পাওয়া গেছে, অ্যারেস্টও করেছে, শোনা যাচ্ছে কেউ কেউ পালিয়ে গিয়েছেন। এটা কিন্তু তার চাইতে ভয়াবহ বিপজ্জনক। আপনি কিন্তু দারিদ্রতাকে ওভারকাম করতে পারবেন, এটা 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, ইট ডাজন্ট ম্যাটার, পারবেন। কিন্তু জঙ্গিবাদের তকমা, তাও আবার বিমান বাহিনীতে। আপনি যে শিরোনামটা দিয়েছেন, সারা দেশের রেড অ্যালার্ট কেন? একটা দেশ যখন নিজেকে রেড অ্যালার্ট দিয়ে ফেলে, একটা দেশে যখন রেড অ্যালার্ট দিয়ে ফেলে, তখন কিন্তু আপনি, এটা কিন্তু বিদেশিরা বলে না এই দেশে জঙ্গি আছে রেড অ্যালার্ট দাও, আপনি কিন্তু আপনার দেশে রেড অ্যালার্ট দিয়েছেন। কখন? যখন এই দেশের লোকেরা বলেছে, ক্ষমতায় শাসকেরা, যে দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা শুনেছি বসে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা যখন প্রতিবাদ করলাম না দেশে জঙ্গিবাদ আছে, আমাদেরকে বলা হলো ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, নরেন্দ্র মোদীর দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান বলা হয় আমাকে। কাউকে বলা হোক না হোক, আমাকে বলা হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে বলা হবে। আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী জেহাদি আছে, সন্ত্রাসবাদী আছে, জঙ্গিবাদ আছে, গালি দিল। এখন রেড অ্যালার্ট বাংলাদেশে কে দিয়েছে? আপনি জনতার ইউটিউব চ্যানেলের এডিটর দিয়েছেন, আমার সহকারী আলোচক রফিকুল ইসলাম ভুইয়া দিয়েছেন, আমি রেড অ্যালার্ট ঘোষণা করেছি, বা যারা আমাদের দেখতেছেন সেই শ্রদ্ধেয় সম্মানিত দর্শকেরা দিয়েছেন? না। কে দিয়েছে? এই সরকার। আর এই সরকারের ছায়া সরকারকে জামাত, এই ছায়া সরকারকে আমার ভাবির বলারা। তাহলে এই দেশে যখন রেড অ্যালার্ট দিল কারা? ওয়াকার সাহেব, জামাত, বিএনপি এবং ভাবির বলারা। আমিও দিইনি, আপনিও দেননি, ভুইয়া সাহেবও দেননি, দর্শকেরাও দেয়নি, বা আরও তো দেয়নি, আমেরিকাও দেয়নি।
তাহলে আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, আমাকে গালি দিলেন কেন? এখন যদি আমি সেই কৈফিয়ত চাই, আমার ভাবির পোলারা, জামাতের গুপ্ত সুপ্ত, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকেরা আমাকে গালি দিয়েছে যখন বলেছিলাম এই দেশে জঙ্গিবাদ আছে। এখন জঙ্গিবাদ আছে এই কথাটা কে বলতেছে? রেড অ্যালার্ট কি আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজন এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন, না আপনার শালা সুমন্দি এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন, নাকি আপনার গার্লফ্রেন্ড এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন কৃষি জঙ্গিদের জন্য? এখন এই জবাবটা কে দিবে? বাংলাদেশের পুলিশের কর্মকর্তা বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটা আওয়ামী লীগের সাজানো নাটক ছিল। এখন তো আওয়ামী লীগ নেই, এখন নাটক কে সাজাইছে? এখন নাটকটা কে সাজালো? ভুইয়া সাহেব না, আপনি আমজনতার মাঝে চাইবেন না, আমিও না, আমাদের দর্শক বৃন্দ কে জানাবেন? এই প্রশ্ন করলে আরেক দিকে নিয়ে যাবে বয়ান, গালাগালি শুরু করবে। তো আপনি যেটা বললেন যে এইখানে যে শিরোনামটা আপনি দিয়েছেন, যে শিরোনাম দিয়েছেন, তবে কি শিরোনামের পরের অংশ হচ্ছে তবে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমি আজ থেকে এক দশক আগে লিখেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে লিখেছিলাম, তারিখটা এখন মনে নাই, ফেসবুকে পোস্ট আছে, বলেছিলাম যে যেই দিন, তখন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়নি, বলেছিলাম যেই দিন আফগানিস্তান থেকে যুদ্ধ শেষ হবে এই যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ। গালাগালি রে ভাই, শালা ইসলাম বীর। ও আর একটা কথা তো বলি নাই, মানে বাংলাদেশে জঙ্গিবাদ আছে বললে আপনি এইখানে আর একটা গালি দেওয়া হয় যে ওই লোক নাকি ইসলাম বিরোধী। আচ্ছা, আমি বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলাম বিরোধী কেমনে হয়ে গেলাম?